যুক্তরাষ্ট্রের ভূমিকা বাংলাদেশের অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনে যুক্তরাষ্ট্রের ভূমিকা কি থাকবে? এটা কি শেষ হয়ে গেছে? এটা কি আওয়ামী লীগ সরকার তাদেরকে ম্যানেজ করে ফেলেছে কিনা? এই যে কনসার্নস গুলো আপনাদের মনের মধ্যে, এই কনসার্ন গুলা দূর করার জন্য আজকে আমার সাথে নর্মালি আমি কথা বলি, আজকে আমার সাথে এই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি প্রখ্যাত সাংবাদিক, সিনিয়র সাংবাদিক এবং সিরিয়াস এবং ক্লোজ observers of Bangladeshi political environmental affairs, Chandan Nandi from India. Dada, welcome to this live. Thank you for inviting me. আপনি একজন ফরেনার এবং বিদেশি এবং বাংলাদেশের সাথে আপনার ঠাই আছে এবং আপনি ভেরি সিরিয়াসলি বাংলাদেশের রাজনীতিকে অবজার্ভ করে থাকেন। I've been watching you for a long time. এবং আপনি জানেন যে বাংলাদেশ পলিটিক্যালি বাংলাদেশের বর্তমান যে এই যে টার্ময়েল বা ডিসক্রিপেন্সিস চলছে বর্তমানে বাংলাদেশে, ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট তাদের কমিটমেন্ট টু দ্য ডেমোক্রেসি এন্ড হিউম্যান রাইটস এন্ড রুল অফ ল, তারা বলেছেন যে যত দেশে অথরিটারিয়ান বা ডিক্টেটরশিপের উত্থান ঘটতে যাচ্ছে সেখানে আমরা বাধা হয়ে দাঁড়াবো। এবং এরই প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ ওয়ান আফটার অ্যানাদার নিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় লাস্ট যে পদক্ষেপটা সেটা ছিল ভিসা রেস্ট্রিকশন বা স্পেশাল ভিসা রুলস। তারপরেও তফসিল ঘোষণা থেকে সরকারকে সরাতে পারেনি সরকার, মনে হচ্ছে, বা প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ইজ আনস্টপেবল। ডু ইউ থিংক শি ইজ আনস্টপেবল অর যুক্তরাষ্ট্র সরকার এখানেই ছেড়ে দিয়েছে শেখ হাসিনাকে এবং ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট ম্যানেজ বাই হার পলিটিক্যাল, আমি যদি বলি like competency or something like that, or many more to see? What is your take on this? So basically আমার যতদূর মনে হয় এই American focus on Bangladesh started a few years after the 2018 election, যেখানে democracy or এই যে electoral process was sort of thrown to the winds. সেখানে খুব পরিষ্কারভাবেই বলতে হবে, it is no secret that বাংলাদেশের প্রতিবেশী দেশ ইন্ডিয়া, যেখানে আমি থাকি, আমাদের সরকার এবং তাদের যে সংস্থা কিছু আছে, তারা খুব shamelessly এই একটা illegitimate গভর্নমেন্টকে সাপোর্ট করে, ব্যাক করে, they contributed to a large extent in bringing her back to power in 2018. They have, I'll begin with India and then we can move on to the United States. The Indiaর যে স্ট্যান্ডটা এইবার 10ই নভেম্বর 2023-এ মিস্টার ব্লিংকেন আর মিস্টার জয়শঙ্করের মিটিং এর পর যে প্রেস কনফারেন্স হয়েছিল, আমাদের ফরেন সেক্রেটারি মিস্টার ইনাকওয়াতা করেছিলেন, সেখানে উনি কোয়াইট ক্লিয়ারলি মানে ইন্ডিকেট করে দিয়েছিলেন what India's position would be vis-a-vis Bangladesh, and over the days since November 10th, সেই জিনিসটা পাবলিকলি হয়তো কোনোভাবে প্রকাশ্যে আসেনি আর কি, কিন্তু the Indian government continues to support the ruling Awami League for whatever interests. Now, having said that, I'll go back to my original remarks, যে এবার হয়তো 2018-র যে ইলেকশন এক্সপিরিয়েন্স ছিল, তারপরে যে চায়নার একটা গ্রোয়িং একটা ইনফ্লুয়েন্স যেটা বাংলাদেশে তৈরি হচ্ছিল, অ্যাটলিস্ট ইকোনমিকলি, সেই জিনিসটা কিন্তু ওয়াজ বিকামিং এ জিওপলিটিক্যাল প্রবলেম এরিয়া ফর দ্য ইউনাইটেড স্টেটস। তো সেটাকে আমার মনে হয় একটা জায়গায় অ্যারেস্ট করা, সেই জায়গাটাকে থামানো, আমার মনে হয় ইউনাইটেড স্টেটস এর একটা ইম্পর্টেন্ট ফরেন পলিসি অবজেক্টিভ। তো সেটাতে তো তখন ইউনাইটেড স্টেটস আমার মনে হয় ডাইরেক্টলি অনেকটা ইনভলভ হয়, আর they began to justify their actions in Bangladesh by bringing in issues of democracy, human rights, and stuff like that. So issues like that.
তো সেটা this is an old policy that the United States has followed across other areas in the world, other areas where democracy had taken a back seat. সেটা আমরা মিডল ইস্টেও দেখেছি, পরবর্তী সাউথ ইস্ট এশিয়াতেও দেখেছি, এখন সাউথ এশিয়াতে দেখছি। তো obviously these are the justifications that you need in order to advance your foreign policy goals, which is very fine because political science theory তে এই ধরনের theoretical explanations আছে about how big powers play, what kind of roles big powers play in order to advance their own interests globally. তো সেই দিক দিয়ে দেখতে গেলে the United States একটা যেটাকে আপনাদের বাংলায় বলে নীতিবাচক আর কি একটা পজিশন নিয়ে, taking a moral high ground over democracy, human rights, এই দুটো particularly এই দুটো ইস্যু নিয়ে they have been insisting on free, fair, participatory and inclusive elections in Bangladesh, which is a fact. বাংলাদেশে অন্তত 2014 থেকে বলা যেতে পারে there have been no free, fair, participatory or inclusive elections. It's a government that has resorted to every criminal means in order to stay in power. That continues, and that needs to be stopped, I think, if the people of Bangladesh have to be heard. আমার মনে হয় যে এই ডোমেস্টিক পলিটিক্স অনেক সময় ইন্টারন্যাশনাল রিলেশনসকে ডিকটেট করে, অনেক সময় ইন্টারন্যাশনাল রিলেশনসের যে বা ইন্টারন্যাশনাল পাওয়ার পলিটিক্সের যে মুভমেন্ট গুলো সেটা অনেকটা ডিটারমিন করে, বা ভাইসি ভার্সা, দুটোই হয়। Sorry to interrupt you in the meantime. But ভারত, আপনি ভারতের প্রসঙ্গ নিয়ে আসছেন, ভারত ক্লিয়ারলি বলছে the people of Bangladesh will decide their government who to govern by. So do you believe that it is authentic? It is like এটা হচ্ছে আমার মনে হচ্ছে এটা হচ্ছে just plain speak. It means nothing really. It's not even rhetoric. আমার তো মনে হয় যে এটা একটা বলার কথা তো বলে নিতে হয় আর কি, বাট হিস্টোরিক্যাল এভিডেন্স যেটা আমাদের কাছে আছে, the government of India does play a role, or the government of India কিছু organizations do play a role in determining elections in Bangladesh, to not to the full extent but certainly to a great extent. Thank you. So আপনি এখন আবার ইউএস বিষয়ে বলছিলেন যে ইউএস কি বাংলাদেশকে ছেড়ে দিয়েছে, যে আর তারা এই বিষয়টাতে আর এগোবে না, অর্থাৎ শেখ হাসিনা ম্যানেজ করে? আমার মনে হয় যে এটা বলা মুশকিল, আর এটা হয়তো মুশকিল, এবং এটা একটা এরোনিয়াস থিঙ্কিং হবে যে ইউনাইটেড স্টেটস বাংলাদেশকে ছেড়ে দিয়েছে। The US works in this particular case, ইউনাইটেড স্টেটস এর জন্য বাংলাদেশ এবার কিন্তু একটা টেস্ট কেস হয়েছে। অন্যান্য জায়গায় আমরা দেখেছি যে the United States did intervene in order to safeguard democracy, human rights and all of that, but they were not very successful, partly because of the fact that the United States jumped into the fray at a very late stage in the political process, whereas Bangladesh's ক্ষেত্রে কিন্তু এটা right from the very word go, তারা কিন্তু they have been focused on Bangladesh, which means their intent is quite clear. They want to deal with, they have taken this up seriously, they want to deal with it seriously, they want to bring in all of the instruments that are required for a big power to effect a certain political change in a particular target country. তো সেটার জন্য Bangladesh is also very interesting because এখানে বাংলাদেশের commerce খুব ডিপলি যুক্ত আছে ইউনাইটেড স্টেটস বা ইউরোপিয়ান দেশগুলোর সঙ্গে in the form of garments. Now we will talk about that later maybe, but এই ক্ষেত্রে the government of the United States is certainly going to have to take a very, very hard decision if it wants to intervene at a commercial trade level or an economic level and take hard measures
and take hard measures insofar as the garments industry is concerned. সেটা in some way সেটা হয়তো শুরুও হয়ে গেছে. So you will see a conflation of political issues in international relations and economic or commercial issues in international relations. তার থেকে মনে হয় that the United States is serious about this, but the US follows a different path. আমরা আসলে সাউথ এশিয়াতে লোকজনরা আমরা খুব অধৈর্য, আমরা বলি yes we want to see very quick results. But in more institutionalized, in countries where there are proper institutions, there are functional institutions, they have to follow an institutionalized process in order to achieve their objectives. আমার মনে হয় United States is doing exactly that. Yes, আমি এই কথাটা 2 দিন আগে আমি নিজেও বলছি যে এখানে সেক্রেটারি অফ স্টেট চাইলেই বাংলাদেশের উপর যে কোনো কিছু চাপিয়ে দিতে পারবেন না, তখন হি উইল বি সামন্ড টু দ্য কংগ্রেস, ওয়াই ডিড ইউ ডু দ্যাট এগেইনস্ট দ্য ইউনাইটেড স্টেটস ল। দাদা আইল কাম ব্যাক টু ইউ। পলাশ ভাই, আপনার কাছে আমার প্রশ্ন যে আপনার অবজারভেশনে, বিকজ আপনার কিছু মনে হয় যে যুক্তরাষ্ট্র সরকার, বিকজ ইউ যে জায়গা থেকে তারা যা শুরু করেছে, একটু আগে দাদা বলছিলেন, এই জায়গা থেকে কোনোভাবে কি তারা সরবে? মনে হয় যে কোনোভাবে তার সরার সুযোগ আছে, ইন অ্যাডিকশন টু দাদাস রিমার্কস। ধন্যবাদ মাসুম ভাই এবং আপনার দর্শক শ্রোতা, এবং বিশেষ করে আমার শ্রদ্ধেয় দাদাকে, উনি অনেক রাত জেগে সময়টা দিচ্ছেন। আমি যে কথাটা বলতে চাই, প্রথমে একটু আমি আমাদের নিজেদের আত্মশুদ্ধির জন্য আমি এক লাইনে একটা কথা বলতে চাই। আমাদের বাংলাদেশিরা খুব বেশি যেন মানে নিজের বলটার চেয়ে নিজের বলে বলিয়ানটা না হয়ে তারা খুব বেশি মনে হচ্ছে যে অন্য রাষ্ট্রে কি করছে, মার্কিন যুক্তরাষ্ট্র কি করছে, কখন করবে, কি করছে, এবং মানে এই দিকটার দিকে তারা বেশি মনোযোগী। ইভেন এমনকি আনফর্চুনেটলি দেখা যায় যে কি পলিটিক্যাল অনেকগুলো রাজনৈতিক দলের ক্ষেত্রেও আমি এই জিনিসটা খুব মানে ভালোভাবে আমি পর্যবেক্ষণ করি, দেখেছি যে তাদের নির্ভরতাটা নিজের শক্তির উপরে নয়, নির্ভরতাটা যেন এই যে মানে পশ্চিমা বিশ্বের বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেপের দিকে তারা তাকিয়েছে। এটা কখনো একটা জাতির জন্য গুড সাইন হতে পারে না। এটা আমি প্রথম কথা একদম সাদামাটা ভাবে বলে দিলাম, 1 নাম্বার। একই সাথে তারা করুক সেই প্রত্যাশা, বন্ধু রাষ্ট্র আমাদেরকে সহযোগিতা করবে, বন্ধুর সহযোগিতাটা কেমন, যেহেতু আমি মজলুম হয়ে পড়েছি, সুতরাং এই মুহূর্তে আমার বন্ধুদের সহযোগিতা প্রয়োজন, এটা যেমন ঠিক তেমনি একটু ধৈর্য রাখাও তো প্রয়োজন। আপনাকে আগে মনে রাখতে হবে, আমি একটা জিনিস স্পষ্টত মানে বুঝে বলি, যেমন মানে আমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের যে এখন নীতি বলি, পররাষ্ট্র নীতি বলি, বাংলাদেশ সম্পর্কে তাদের ভাবনার কথা বলি, পদক্ষেপের কথা বলি, এটা কিন্তু এক পুরো বাংলাদেশের 56,000 বর্গ মাইলের 18 কোটি মানুষের বিরুদ্ধে কিন্তু তাদের কোনো পদক্ষেপ নয়। প্রথম মানুষের মাথার ভিতরে নিতে হবে এটা, পদক্ষেপটা হলো একটা রেজিমের বিরুদ্ধে, একটা শাসকের বিরুদ্ধে। তাহলে একটা শাসক মানিতে একটা রাষ্ট্র নয়, পুরো রাষ্ট্র তো যন্ত্র তো আর মানে আওয়ামী লীগ না। তাহলে তারা ভাবছেন, তারা স্টেপ গুলো যারা এত কুইক মানে কিছু আশা করে, দ্রুত কিছু আশা করে, তাদের বোঝা উচিত যে মার্কিন যুক্তরাষ্ট্রে এমন কোন যদি পদক্ষেপ নিয়ে থাকেন যেটার জন্য দেখা যাবে যে মাচ পিপল এফেক্টেড হয়ে যাবে, তখন তো আমাদের সাধারণ জনগণ তো মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে চলে যাবে। যার কারণে তাদেরকে, যেহেতু এটা একটা নতুন ইভেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য, হ্যাঁ, যেটা দাদা বললেন যে এটা একটা টেস্ট কেস, সুতরাং এখানে তো ধৈর্য রাখতে হবে। এবং তারা এটা অনেক ভেবে চিন্তে চুলচেরা বিশ্লেষণ করে তারা এটার উপরে কাজ শুরু করেছে, আপনাকে গণতন্ত্র সম্মেলনে দাওয়াত না দেয়া থেকে শুরু করে, তারপরে সেই থেকে যদি শুরু করেন আজ অবধি পিটার হাস সাহেব মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়া পর্যন্ত। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, মানুষ বারবারই আমাদেরকে প্রশ্ন করে, ইনবক্স করে, আপনারা ওই প্রেডিকশন করেছেন, ওই অনুমান করেছেন, ওইটা সঠিক হয়নি, এটা বেঠিক হয়নি। ভাই, আমরা তো মানে খোদা না, আমরা তো আল্লাহ না যে আমরা সবকিছু জেনে যাবো। আমরা মানে সার্কামস্টেন্সের উপরে কিছু বিশ্লেষণ করতে পারি আমাদের ছোট্ট মেধা প্রজ্ঞাকে কাজে লাগিয়ে। হ্যাঁ, এটা তো কেউ অথেন্টিক, আমরা তো গভর্নমেন্টের পার্ট না। গভর্নমেন্টের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের কি ডিল হচ্ছে এগুলোতে আমরা আমাদের সোর্সের মাধ্যমে বা বিভিন্ন তথ্যের মাধ্যমে আমরা এগুলোকে জোগাড় করে জনগণকে আমরা জানানোর চেষ্টা করি। কিন্তু জনগণ দেখা যাচ্ছে যে আমাদের এগুলোকে
তারা ভিন্নভাবে আমাদেরকে আবার করে তারা নিজেরাই ডিমোরালাইজড হয় এবং আমাদেরকেও তারা হতাশ করে, যেটা নিতান্তই দুঃখজনক। এবার আসি আপনার মূল প্রশ্নটাতে, যে মার্কিন যুক্তরাষ্ট্র এখান থেকে সরে যাবে কিনা। আমি মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্র এখান থেকে সরে যাওয়ার জন্য এতদূর আসেনি। আর মার্কিন যুক্তরাষ্ট্র কখনো হাফ ডোজ বা হাফ ডান খেলা খেলে না, তারা যেখানেই খেলে সেখানে ফুল ডোজ খেলে, পুরো রান খেলবে তারা। হ্যাঁ, তো সুতরাং সেটা খেলতে হলে এই প্রেক্ষাপটটা ভিন্ন। এইখানের সাথে অনেকে, যে আমাদের শাসক শ্রেণীর অনেকে তো বলে বেড়ান তারা তো ইরাকে গিয়েছে, তারা ওই আফগানিস্তানে গিয়েছে, ইরানে গিয়েছে, বিভিন্ন উদাহরণ টেনে নিয়ে আসে, কিন্তু প্রত্যেকটা রাষ্ট্রের কাঠামোগত বিষয়গুলো কিন্তু ভিন্ন ভিন্ন। বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কটা বহুমাত্রিক। সুতরাং বাংলাদেশে যেভাবে তাদের যদি কোনো পদক্ষেপ গ্রহণ করে এটা যতটা কার্যকর হবে, ইরানের বিরুদ্ধে তাদের এটা অতটা কার্যকর হবে না। এখানে বুঝতে হবে যে ইরাকের বিরুদ্ধে তারা যে অভিযানটা চালিয়েছিল সেই অভিযানটা ছিল ইরাকের কাছে মানে মরণাস্ত্র বা পরমাণু অস্ত্র আছে, সাদ্দাম হোসেনের বিরুদ্ধে তাদের অভিযান ছিল সেখানে। কিন্তু মূলত তারা হয়তো বলেছে যে সেখানে এক তত্ত্ব হচ্ছে, কিন্তু সাদ্দামের বিরুদ্ধে আমরা যদি পেছনে ফিরে তাকাই তাহলে দেখবো যে তারা কিন্তু বরাবরই যুদ্ধ করার আগে তারা কিন্তু সাদ্দাম হোসেনকে বারবারই বলছিল